আজ থেকে জাস্ট দুদিন আগে নাকি ছিল চা দিবস। তো সেই চা দিবসের দিন আমি সম্ভবত এক কাপ চা খেয়েছিলাম। তারপর যখন ফেসবুকে দেখলাম ভীষণ লেখালেখি হচ্ছে, আজ চা খেয়েছেন নাকি, চা দিবসের চা পেয়েছেন নাকি, তো তখন মনে হলো আরে আমার মতো চা লাভার যদি চা না খায় তাহলে কি করে হয়। তো এটা পরের দিন সকালবেলায় এক কাপ চা সাথে পরোটা ডিম ভাজি নিয়ে বসে গেছি। ডিম দিয়ে পরোটা খাবার চাইতে চায়ে ভিজিয়ে পরোটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এই পরোটাগুলোর সাথে আমার জীবনের অনেক স্মৃতি মিশে আছে। যেহেতু আমি একেবারে অকম্মার ঢেকি হিসাবে বউ হয়ে ঢুকেছিলাম, তেমন কিছুই পারতাম না। সেই সময়টাতে এত পরোটার ব্র্যান্ডও ছিল না। সেই সময় মালয়েশিয়ান পরোটা পাওয়া যেত। অনেক লম্বা সময় আমরা সেই পরোটা, ডিম পোচ আর চা খেয়ে ব্রেকফাস্ট করতাম। এখনও চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে খেলে সেই জীবনের কথা মনে পড়ে যায়। আমার মেয়েরা খাবে কর্নফ্লেক্স, তো ভাবলাম ঠিক আছে আগে কর্নফ্লেক্সটাকে জারে ভরে নিই, তারপর ওদের নাস্তাটার ব্যবস্থা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। দুনিয়ার প্যাচাল পারবার পর মনে হয়েছে সম্বোধন করিনি, এবং এই ধরনের উদ্ভট কাজকর্ম আমার দ্বারাই সম্ভব। আজও কিন্তু কর্নফ্লেক্স ঢালতে গিয়ে 2-4টা কর্নফ্লেক্স এদিক ওদিক পড়েছে। আপনারা তো বলেন যে আপনাদের হাত থেকেও পড়ে, জিনিসপত্র পড়ে যায় এদিক সেদিকে। আমি মানছি আপনাদের হাত থেকেও জিনিসপত্র পড়ে, তবে আমার হাত থেকে জিনিসপত্র ধপাস করে পড়ে, একেবারে মানে কোনো মান ইজ্জত রাখে না টাইপের পড়ে। আমি শিওর এ কথা শুনে রুমানা আপু হাসছে। আজকাল ভুটানেও বেশ ভালো আম নেমে গেছে। সাহেবকে জিজ্ঞেস করলাম আম খাওয়া শুরু করেছো? তো বললো যে কিনবে, এখনও কিনেনি। তবে ভুটানে এই টাইমটা ওদের সিজনাল ফ্রুটসগুলোও চলে আসে। প্লাম, তারপর পিচ, পার্সিমন, প্যাশন, এই ধরনের প্রচুর ফ্রুটস এখন ভুটানেও পাওয়া যাবে, যেগুলো খুবই টেস্টি। তো আমি আমার সাহেবকেও এই জিনিসটা নিয়ে সবসময় তাগিদ দেই, সকালের ব্রেকফাস্টে যেন অবশ্যই এরকম হেলদি কিছু থাকে, সে যেন চায়ের মধ্যে পরোটা ভিজিয়ে না খায়। ব্রেকফাস্টের অংশটা শেষ করে আবারও এসেছি কার্টুন প্যাক করতে। জীবনটা তো একেবারে কার্টুনে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এই দেশ থেকে সেই দেশে যাচ্ছি, কার্টুন প্যাক করছি, এই বাসা থেকে ও বাসায় যাচ্ছি, কার্টুন প্যাক করছি। ইনশাল্লাহ এটাই হয়তো আমার শেষবারের মতন কার্টুন প্যাক করা এই বছরের জন্য। কারণ এই কার্টুন এবং ব্যাগ এগুলো প্যাক করছি সব ঠিকঠাক থাকলে আগামী মাসের 1 তারিখে আমি বাসায় উঠবো, সেই জন্য। তো আমার কিছু দু একটা যে মানে ফার্নিচার রয়ে গেছে সেগুলোকে তো আমাকে পাঠাতে হবে, তার মধ্যে এই ক্যাবিনেটটা একটা। তো এই ক্যাবিনেটটাকে আমি চেষ্টা করছি খালি করে ফেলতে। ক্যাবিনেটের বেশ কিছু জিনিস আমি কার্টুনে নিব, আরও কিছু জিনিস আছে যেগুলো আমি খালি ব্যাগে নিব ভাবছি। তো যে কারণে আবারও প্যাকিং শুরু হয়ে গেছে। তবে এবারের প্যাকিংয়ের অন্যতম ভালো লাগার বিষয় হচ্ছে আমি আমার নিজের সংসার শুরু করছি। নতুন করে শুরু করছি ঠিকই, কিন্তু আবারও শুরু করছি। সংসারটা কেমন যেন গত 3টা মাস ধরে ভাঙাচোরা কন্ডিশনে আছে। কিছুদিন এইখানে তো কিছুদিন ওইখানে, তারপর আবার দেশে বাবার বাড়িতে, আবার এখন নিজের বাড়িতে। এই ভাঙাচোরা উদ্বাস্তু টাইপের সংসার আমার একেবারেই ভালো লাগছে না। আবার যখন নিজের সংসার শুরু হবে তখন নিশ্চয়ই ভালো লাগা কাজ করবে। ভুটান থেকে আনা কিছু জিনিস এখানে নিচ্ছি, সেই সাথে আরও কিছু কুকারিজ আমার আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। কিছু কুকারিজ আমি রেখে গিয়েছিলাম সেগুলোকে নিব। তো যতটুকু পারছি গুছিয়ে নিয়ে প্যাক করার চেষ্টা করছি। অন্যদিকে যখন এই প্যাকিংগুলো করছিলাম আমার পুরনো সব জিনিস বের হয়ে আসছিল, সেগুলো দেখেও খুব ভালো লাগছিল, বিভিন্ন কথা মনে পড়ে যাচ্ছিল। আবার ভুটান থেকেও আমি বিভিন্ন দফায় জিনিসপত্র পাঠিয়েছি বিভিন্ন সময়, সেগুলো দেখেও বেশ ভালো লাগছিল যে বাহ এই জিনিসটা আমার রয়ে গেছে, এই জিনিসটা আমার সংসারে কাজে লাগবে। তো এভাবেই কম বেশি চেষ্টা করছি সব কিছু গুছিয়ে নিতে। কিন্তু এই প্যাকেজিং এবং শিফটিংটা সবসময় আমার কাছে খুব প্যারাদায়ক মনে হয়েছে, আর এটা করাটাও আসলে আমার কাছে খুব কঠিন লাগে। ভুটানের অংশটুকু তো একা হাতে করে এসেছি, তাও ভাগ্যিস এই অংশে আমার কিছু লোকজন আছে যারা আমাকে বেশ ভালোভাবে সাহায্য করছে প্যাকিং করতে।
আজ একেবারে দুপুর টাইমে বসেছি ভয়েস দিতে। রাস্তার যত শব্দ আছে সব আমার ভয়েসের সাথে ফ্রি ফ্রি আপনারা উপভোগ করবেন। যত রকমের হর্ন, প্যাঁপো, রাস্তার শব্দ, সব কিছু আজকে আমার ভয়েসের সাথে ফ্রি। ছোটোখাটো জিনিসপত্র এরকম চামিচগুলোকে আমি বড় বক্সগুলোর ভিতরে ভরে ফেলছি, এবং কিছু কিছু জিনিসকে আমি ওই যে যেরকম 3টা সেট কিনেছিলাম মানে কৌটার, তো ওই সেটগুলোর ভিতরেও কিছু কিছু জিনিস ভরে ফেলছি। ছোট জিনিসগুলো হারিয়ে যাবে না, এক জায়গায় থাকলে আমারও মনে থাকবে, আর কাজ করাটাও আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এই চামচগুলো কিন্তু অনেক আগের ভিডিওতে অনেক পুরনো বন্ধু দেখেছে। মনে আছে সেদিন বললাম বালিশের খোল কিনে এনেছি, এই যে তুলা দিয়ে বালিশ তৈরি করা হয়ে গেছে। এখন এই বালিশগুলোকে নিচ্ছি আরও একটা ব্যাগে। সেই ব্যাগের মাঝে মাঝে আমি আরও কিছু কুকারিজের ছোট ছোট জিনিস রাখবো যাতে ভেঙে না যায়। প্রথমে আগে বালিশগুলোকে তুলে ফেলছি এই ব্যাগটার মধ্যে, অন্তত 4-5টা বালিশ এক জায়গায় থাকুক, নোংরা হবে না, আর আমার মনে থাকবে যে এই ব্যাগটা মানেই বালিশের ব্যাগ। আর এটার মাঝে মাঝে দিয়ে দিব আমি অল্প ছোট ছোট শৌখিন কিছু কুকারিজ অথবা বাটি, এই টাইপের জিনিসপত্র। তবে এই ব্যাগে ভারী কোনো কিছুই আমি রাখবো না, কারণ এটা খুব হালকা পাতলা একটা ব্যাগ। মোটামুটি এই ধরনের বালিশ, কাঁথা, কম্বল নেবার জন্যই এটা ঠিক আছে। ভারী কিছু দিলে হয়তো বা ছিঁড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে। তো এই দিকের কাজ শেষ করে আমি চলে গিয়েছিলাম একটু ছাদে। মাত্র 10 মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল। ভাবলাম আচ্ছা ছাদে যাচ্ছি, একটু বৃষ্টি দেখে আসি, বৃষ্টির ক্লিপ নিয়ে আসি, আপনাদের সাথে শেয়ার করব। এই 10 মিনিটের বৃষ্টিতে এমন কিছুই হয়নি, বরং গরমটা আরও বড্ড বেশি বেড়ে গিয়েছিল। আজ সকালেই নিউজ পেপারে না, ফেসবুকের নিউজ স্ক্রল করতে যেয়ে দেখলাম শাহরুখ খান হিট স্ট্রোক করে হসপিটালাইজড। গৌরী খান তাকে দেখতে গিয়েছে। বেচারার হাজার হাজার লক্ষ কোটি ফ্যান, তারপরও হিট স্ট্রোক করেছে, আর আমরা তো নগণ্য আমজনতা। আচ্ছা, আমরা স্ট্রোক করে মরলেও তো কেউ আমাদের খোঁজ নেবে না। এই 10 মিনিট 20 মিনিটের বৃষ্টি গরম বাড়িয়েছে, আমাদের অবস্থা নাজেহাল করে ফেলছে, সেটাও মনে হয় কেউ কোনো দিন জানতেও চাবে না, বুঝতেও পারবে না। লক্ষ কোটি ফ্যান থেকেও লাভ নেই। হিট স্ট্রোক যার হবার তার কনফার্ম হবে, সে আমি ফ্যানই থাকি আর ছাদের সিলিংয়ের ফ্যানই থাকুক। হাঁটতে গিয়ে দেখলাম পুর্তলিকায় ফুল এসেছে, তো যে দেখি কয় রকমের ফুল ফুটেছে। সেদিন আমাদের প্রিয় আপু ঝর্ণা আপু তার পুর্তলিকার বলছিল কয় রঙের ফুল আছে তার যেন জানাই। অনেক কষ্টে গুনে দেখেছি 4 রকমের ফুল আছে, বেশিও থাকতে পারে। পুর্তলিকার কালারের কথা বলছি। আর আমার এখানে আছে 2-3 রকমের ফুল, খুব বেশি নেই। হাতের মধ্যে বৃষ্টির ফোঁটা নিতে না নিতেই বৃষ্টি গায়েব। বলেন তো কেমন লাগে? মন খারাপ করে নিচে চলে আসবো, সে সময় চোখ আটকে গেল একেবারে কাঠগোলাপের দিকে। তো খুবই ইচ্ছে করলো আপনাদের সাথে একটু কলিটা শেয়ার করি। তারপরেও এই বৃষ্টির পানি পাড়িয়ে নিজের পাকে ভিজিয়ে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কাঠগোলাপের ফুলের কলি শেয়ার করতে গিয়েছি। একটা লাইক তো পেতেই পারি, তাই না? ধারাম করে যদি আছাড় পড়তাম, কে আমায় বাঁচাতো বলুন তো? শুধু আপনাদেরকে দেখাবো বলে কত কষ্ট করি, তার বিনিময়ে একটা লাইক তো পাওয়া যেতেই পারে, তাই নয় কি? যাক সে গল্প। চলে এলাম দুপুরে লাঞ্চ করব বলে। তিতা পাট শাক কাসুন্দি দিয়ে কেউ কখনো খেয়েছেন? আমি খাই, আমার ভীষণ ভালো লাগে। আর এই খাবারটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমার পাট শাক ব্যাপারটা কখনোই পছন্দের ছিল না, তারপর তার সাথে বিয়ে হবার পর সে এই বুদ্ধিটা আমাদেরকে দিল। তখন থেকেই এই পাট শাকটা আমাদের অনেক পছন্দের একটা খাবার হয়ে গেছে। তবে যখনই খাই তখনই তার কথা আমার খুব মনে পড়ে। আজকে রান্নায় ছিল চিকেন, এবং সেই সাথে একটু মাছ রান্না করা হয়েছিল, কই মাছ। আর সবজি ছিল, ডাল ছিল, এবং সেই সাথে তিতা পাট শাক এবং কাসুন্দি। ও বাবা রে, মাছ তো একেবারে সাঁতরাচ্ছে ঝোলের নিচে। শরীফাকে বলেছিলাম একটু বেশি করে ঝোল রেখো, কিন্তু সে যে মাছকে এইভাবে সাঁতরানোর জন্য ঝোল দিবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, রান্নাবান্নাটা সে ভালোই জানে। আপনাদেরকে নিয়ে চলে এলাম একদম সন্ধ্যার পর, মাগরিবের পর। একটু নাস্তা বানাচ্ছি, নাস্তা খাবো বলে। আজকে বানাচ্ছি ডালের বড়া,
আর শরীফাকে বলেছি নুডলস সিদ্ধ করে ফেলতে, একটু নুডলস রান্না করা হবে। অনেক দিন পর, রোজার পরে এরকম ডালের বড়া খেতে আমার খুবই ভালো লাগছে। আর বারবার মনে পড়ে যাচ্ছে 1 মাস আগেও রোজায় ছিলাম, সেই সময় ডালের বড়া খেতাম, পুরনো কথাগুলো। দেখতে দেখতে কোরবানির ঈদও কাছে চলে আসছে। যারা হজ করতে যাবেন তাদের মধ্যে অনেকেই অলরেডি পৌঁছে গেছেন মদিনাতে। আসলে এভাবেই সময় চলে যায়, তাই না? আমারও কিছু আত্মীয় স্বজন এবার হজে গিয়েছেন, তাদের বিভিন্ন রকমের ছবি শেয়ার করতে দেখছি ফেসবুকে। সেই সাথে আমারও পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। 2016-তে আমি যেহেতু গিয়েছিলাম, বারবার মনটা কাঁদে। হজের সময় মনে হয় আরও একবার যদি যেতে পারতাম। গত পর্বে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ওভেন কাদেরটা ভালো হবে। অনেকে অনেক কথা বলেছেন, লিপি আপা তার ওভেনের কথা বলেছেন, এলজি ওভেনের কথা এসেছে, সেই সাথে স্যামসাং ওভেনের কথা এসেছে। সবার দেয়া পরামর্শ এবং আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স, তা থেকে আমার মনে হচ্ছে স্যামসাং ওভেনটা খারাপ হবে না। আমি হয়তো ওভেন কিনলে স্যামসাংয়েরটাই কিনবো। মারিয়া আপু গতকালকে তার লাইভে তার ওভেনের কথা বলছিলেন, তো সেখান থেকেও আমার একটা ধারণা হয়েছে। আমার ইচ্ছে আছে শুধুমাত্র খাবার গরম করবার জন্য আমি মাইক্রোওয়েভটাই কিনবো। তো কিনলে স্যামসাংয়েরটাই আমার মাথায় আছে। বিকেলে নাস্তা বানানো শেষ, ডালের বড়া এবং যথারীতি নুডলস রান্না করা হয়েছে। তো আজ এই পর্যায় থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। চলে আসুন সবাই একসাথে একটু নাস্তা করি এবং তারপর বিদায়টা নিয়ে নিই। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। এই জিনিসটার জন্যই নাকি আমার ছোট মেয়ে বাংলাদেশে এসেছে। ঘ্যান ঘ্যান করতে করতে মাথা খারাপ করে ফেলছিল। তারপর এই ওয়েফারটা আমি কিনে আনলাম। এখন তার মুখের হাসি দেখে কে। খেতে একেবারেই অখাদ্য একটা জিনিস, কিন্তু তার খুশির কারণে চোখ বুজে সব কিছু হজম করলাম। যদি আপনাদেরও খেতে ইচ্ছে করে, আপনারাও এই অখাদ্য জিনিসটা ট্রাই করতে পারেন। আজ এই পর্যায় থেকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। মাঝে মধ্যে বাচ্চাদের ঘ্যান ঘ্যানকে প্রাধান্য দিয়ে দু একটা অখাদ্য জিনিস কিনে দিবেন তাদের হাসি মুখ দেখবার জন্য। এই গরমে বেশি বেশি পানি খাবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।